আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের ১৫ জেলায় এখন প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সচিবালয়ে বন্যা কবলিত এলাকার ডিসিদের সাথে বৈঠকের পূর্বে তিনি এ তথ্য জানান। এদিকে পাহাড়ি ঢলে জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিনিধিদের সাথে নিয়ে হাসান জাবেদের রিপোর্ট। দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। সারা দেশের ১৫ জেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ২০ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার জেলা প্রশাসকদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। বর্তমান বন্যাকে কেন্দ্র করে আমরা ৩,১০,০০,০০০ টাকা ক্যাশ দিয়েছি, আর আমরা ৮,৭০০ মেট্রিক টন চাল দিয়েছি। ১৫টা জেলায় এই বন্যার জন্য আমরা বর্তমানে আমাদের কাজ চলমান। পানিবন্ধিত ১৫টা জেলায় কম বেশি ২০ লক্ষ বলতে পারেন। বন্যা আরও দীর্ঘস্থায়ী হতে পারে সেই বিষয়টি মাথায় নিয়েই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। জামালপুরের ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়নের ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন এলাকা। স্কুলত এসে আশ্রয় নিছি, এখনো আমার পানি আর থাকতে পারতাছি না বাড়ি ঘরের মধ্যে। পাহাড়ি ঢলে গাইবান্ধা সদর সহ ৪টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে হাটবাজার, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। এর মধ্যে ৭১টি স্কুল ও ৩২টি মাদ্রাসায় ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ৩ দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে। চুলাটা ভিজে গেছে, অসুবিধা হয়েছে, সেই জন্য রান্নাবান্না করা করিনি। এদিকে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ, হার্ট পয়েন্ট ও কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আজকে শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ করার কারিগর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় জিডি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশের স্বাধীনতা এবং ভালো কাজ সম্পর্কে জানার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে পড়াশোনা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার স্মৃতি বিজড়িত এই স্কুলে আসলেন কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে তাদের বিদ্যালয়ে স্বাগত জানায়। বঙ্গবন্ধু কন্যাও পরম মমতায় তাদেরকে কাছে টেনে নেন। প্রায় ঘণ্টাখানেক শিশুদের সাথে সময় কাটান তিনি। এ সময় প্রধানমন্ত্রী এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। উদ্বোধন করেন বঙ্গবন্ধু কর্নারের। শিশুদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে ৭৫-এর পর দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এই মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। শিশুদের শুভকামনা জানিয়ে সরকার প্রধান বলেন, তারাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর। তাই সেভাবেই তাদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করার তাগিদ দেন তিনি। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য দোয়া আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে।
পরে নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কাঁচামরিচের ঝাঁজ বেড়েই চলেছে। প্রতি কেজির দাম ছুঁয়েছে 400। দোকান ও মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকায়। এছাড়া 100-র ঘরে পৌঁছেছে বেগুন, বরবটি সহ একাধিক সবজির দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্রেতারা। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ কম, তাই দাম বাড়তি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। বগুড়া, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁওয়ে পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়, আর খুচরা বাজারে তা 220 টাকা। মরিচের যে উৎপাদনটা সেটা নাই, 200 টাকা কেজি। বৃষ্টি হওয়ার কারণে এটা হয়েছে। বৃষ্টি না, 2 দিন রোদ হইলে আল্লাহর মতো বাজার যাই আছে সেই হয়ে যাবে। কয়েকশো মাইল দূরে রাজধানীর কারওয়ান বাজারে সেই মরিচের দাম প্রায় দ্বিগুণ। বাড়তি দামে যেন দিশেহারা ক্রেতারা। কাঁচামরিচের ঝালে মুখের আগেই যেন মানিব্যাগ পুড়ছে সাধারণ ক্রেতাদের। মরিচ 400 টাকা কেজি, তারপরে বেগুন 120 টাকা কেজি। এভাবে তো আর ভাই বাজার করা যায় না, নাবিশ্বাস উঠে গেছে আমাদের। বাজারে আসলে মনে হয় মাথা চক্কর দিয়ে পড়ে যাব। সবই দাম সহনীয় নাই কোনো কিছু, তবু কি করা যাবে, খেতে তো হবে। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সাধারণ জনগণের জন্য এটা খুব কষ্টকর। পেঁয়াজের ঝাঁজেও বজায় রয়েছে বাড়তি তেজ। প্রতি কেজির দাম ঠেকেছে 110 টাকায়। দামে শতক পূর্ণ করেছে বেগুন, গাজর, করলা, শসা, বরবটিও। আদা রসুনের বাজারও ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ কম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ দাম কেজিতে 20 টাকা 25 টাকা বেশি, কিন্তু আমদানি কম, একবার আমদানি কম, আদায় নেই বাজার। মাল চাইতেছে না মোকামের থেকে, এই কারণে বাজার অনেক আগ্রহী না। কিন্তু ক্রেতার পকেট মানছে না বিক্রেতার যুক্তি। দাবি জানালেন যথাযথ তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়ক এবং সারা দেশের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগ অবরোধ করে এই ঘোষণা দেয়া হয়। সেই সাথে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূর্ব ঘোষিত রোববারের ধর্মঘট সফল করতে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয়। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাপ্তাহিক ছুটির দিনে শাহবাগ অবরোধ করে কয়েক হাজার শিক্ষার্থী। আমি জানি না আমার চাকরি হবে কিনা, কিন্তু আমার আর 5টা মেধাবী ভাই এখানে বসে আছে যাদের চাকরির অনেক দরকার। 56% যদি মেধা শূন্য করেন তাহলে আপনার দেশের 50% মেধাবী থাকবেই না। তো বাংলাদেশকে একটা ভবিষ্যৎ অমেধাবী, অযোগ্য, তারপরে কোটাদারি, সুবিধাহীন মানুষের দ্বারা কি বাংলাদেশ পরিচালিত হবে? এটা সেই পাকিস্তানি আমলের মতো হয়ে যাচ্ছে, যে টোটালি একটা নির্দিষ্ট মানুষ সবকিছু পাচ্ছে কিন্তু সাধারণ মানুষের উপর বৈষম্য করা হচ্ছে। 1 ঘন্টারও বেশি সময়ের অবরোধে আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। শাহবাগ, সাইসলেব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আছেন তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। নিজেদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে অভিভাবক ও সাধারণ মানুষকে তাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। দেশের বাইরে চলে যাচ্ছে মেধাবীরা, কারণ আপনি 48 বা 44%-এর মধ্যে আপনাকে ফাইট করতে হচ্ছে। সমাজের এই ন্যায্য আদায়ের পক্ষে ছাত্র সমাজ কোনো বাধাই মানবে না। আমরা এই অবস্থানে থাকবো, আমাদের সিদ্ধান্তে আমরা অবিচল থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের পক্ষে রায় না আসছে। এই আন্দোলন জোরদার হলে ইনশাআল্লাহ আমাদের দাবি পূর্ণ হবে। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল করে ছাত্রছাত্রীরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতার সাথে বিএনপি একমত, এমনটা উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারেরও আহ্বান জানান মির্জা ফখরুল। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে আবারও চলছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবি তুলেছে তারা। এমন প্রেক্ষাপটে সচেতন রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার অবস্থান থেকে এই দাবিকে যৌক্তিক বলে মনে করে, বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সময় দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য, আর যে আপনার শহীদদের জন্য, তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় জোর 5 to 10% হতে পারে। এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে আমরা আপনার সমর্থন করবো না। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতিকে যৌক্তিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই স্কিম চাপিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য, ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া, এরকম লুটেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার, জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করব। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান মির্জা ফখরুল। আমরাও তাকে অভিনন্দন জানাচ্ছি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু, এমনটা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী কখনোই ভারত সফরে গিয়ে খালি হাতে ফেরেননি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষক ও কোটা বিরোধী আন্দোলনে ভর করেছে। মইদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে 7 দিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি ভারত সফর নিয়ে বিএনপির নানা মন্তব্যের জবাব দেন। বিগত দিনের বাংলাদেশ ভারত সুসম্পর্কের নানা অর্জন তুলে ধরে তিনি বলেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। 25 বছরের মৈত্রী চুক্তি, এই চুক্তিকে তারা বলছে গোলামের চুক্তি। তা আমরা কি পেলাম? খালি হাতে ফিরেছি। খালি হাতে আগেও ফিরিনি, এবারও ফিরিনি। দেখুন, চীন সফরে যাচ্ছেন, চীনের সাথে আমরা আমাদের পার্টনারশিপ আছে উন্নয়নের। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে আর কোটা বিরোধী আন্দোলনে ভর করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আন্দোলন করতে পারে, এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে, খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে, নীতিগত সিদ্ধান্ত।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ওই চুক্তি পুরোপুরি বাস্তবায়নে এখনো সময় লাগবে, কারণ সেখানে ভূমি সংক্রান্ত সমস্যা রয়েছে যা সহজে সমাধান করা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীলতার সাথে যে কোনো অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্টের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এই আহ্বান জানান। কর্তব্যপরায়ণতা এবং নিষ্ঠায় অটল থেকে কাজ করার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেদের আধুনিক বাহিনীর সদস্য হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণ বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু পিজিআর প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, পিজিআর এখনকার মতো চৌকস হলে ইতিহাস ভিন্নভাবে লেখা হতো। সাবেক আইজিপি বেনজির আহমেদের ডুপ্লেক্স বাংলো বাড়ি জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। একই সাথে ২৪ কাঠা জমিও জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে বিকেলে এই জব্দ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও দুদক কর্মকর্তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহীন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশের আইজি হিসেবে বেনজির আহমেদের ক্ষমতা ছিল দেশ জুড়ে, তেমনি অবৈধ আয়ে গড়া সম্পদও ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন জেলায়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বান্দরবান, রূপগঞ্জ, পূর্বাচল, গুলশানে ২৫০ একর জমি, রিসোর্ট, ডুপ্লেক্স বাড়ি ও ফ্ল্যাট জব্দ করে প্রশাসন। সবশেষ শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটিতে বেনজিরের ডুপ্লেক্স বাড়িতে যায় জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। আদালতের নির্দেশে দৃষ্টিনন্দন ও আলিশান এই বাড়ি এবং ২৪ কাঠা জমি জব্দ করা হয়। সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে। আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এসব সম্পদ গড়েছেন বেনজির আহমেদ, এমন অভিযোগে তদন্ত শুরু করে দুদক। ব্যাখ্যা জানতে বেনজির ও তার পরিবার সদস্যদের তলব করা হয়। হাজির না হওয়ায় তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারকে বিচলিত করার উদ্দেশ্যে মাধ্যমিক শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর এতে জড়িত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমন দাবি করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি চেয়ারম্যান মোহাম্মদ মশিউজ্জামান। এদিকে নতুন মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন চেয়েছেন অভিভাবকরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। নতুন কারিকুলামে গত ৩ জুলাই থেকে সারা দেশে শুরু হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। তবে পরীক্ষার প্রশ্ন আগের রাতেই পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইন্টারনেটে মিলছে প্রশ্নের সমাধানও। পরীক্ষার আগের দিন রাতে যে আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি, এই জিনিসটা একটু অনেক খারাপ। যে আমরা সারা বছর পরে এসে যদি পরীক্ষার রাতে যদি প্রশ্নটা দিয়ে দেয়, তাহলে তো আমাদের আর কম্পিটিশনের দিকটা হচ্ছে না। আমরা প্রশ্ন পাচ্ছি, বাট প্রশ্ন কিছুই বুঝতে পারি না, তো বাসায় এরকমভাবে এই জন্য প্র্যাকটিস করা হয় না। আমরা আগের দিন প্রশ্ন পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা হয়তো আগেই প্রস্তুতি নিয়ে আসতেছি, সেটা থেকে আমরা দেখে দেখে লিখতেছি। আবার অনেকে দেখা যাচ্ছে একদমই কপি করে নিয়ে আসতেছে, সেটাই একদম দেখে দেখে লিখে দিচ্ছে। পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন, নতুন মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমেছে। তবে ভিন্ন মত অনেক শিক্ষকের। ওরা যথেষ্ট উৎসাহ নিয়ে আমাদের এখন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হচ্ছে। অনেকগুলো ক্লাসে আমাদের হোমওয়ার্ক থাকে, বিভিন্ন প্রকার জিনিস উপকরণ তৈরি করা থাকে, ওইগুলো নিয়ে সুন্দর করে বাসায় বানিয়ে তারা নিয়ে এসে আগে যদি পেয়ে যায়, আগে বলে দেয়, তাহলে যে চিন্তা থেকে এটা করা, সে নিজে বিশ্লেষণ করবে, শিখবে, কথা বলবে, তাহলে তো এটা আর হবেই না। পরীক্ষার আগের দিন একটা প্রশ্ন চলে আসলো ইউটিউবে,
তারপরে বাচ্চারা ওইটা সার্চ করে উত্তর রেডি করলো, উত্তর রেডি করে সেটা আইসা আবার নিজেরা শেয়ার করলো। এইটা কি ধরনের পরীক্ষা আর কি ধরনের মূল্যায়ন, এটা আমরা এখনো বুঝতে পারতেছি। এনসিটিভি চেয়ারম্যান জানান, কিছু শিক্ষক পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে দিচ্ছে। তবে মূল্যায়নের যে পদ্ধতি, তাতে আগে প্রশ্ন পেলেও সমস্যা নেই। শুধু প্রধান শিক্ষকের আইডি দিয়ে ঢুকলে সেটা ডাউনলোড করা যাবে, দেখা যাবে, অন্যরা ঢুকেও সেটা দেখতে পাবে না। এখন প্রধান শিক্ষক সেটাকে ডাউনলোড করে যদি ফেসবুকে দিয়ে দেয়, এটা কি প্রধান শিক্ষকের একটা দায়িত্বের কাজ? প্রশ্ন আগে পেলেও কি আসলে শিক্ষক? আমার কোনো সমস্যা নাই। আমার যদি সোশ্যাল মিডিয়াতে যদি এইটার সমাধান দিয়ে দিচ্ছি বলে যদি কেউ পোস্ট না দেয়, তাহলে আমি এখনো আমার ওয়েবসাইটে সমস্ত প্রশ্ন আপ করে দেব। সুতরাং এটা গোপন কিছু জিনিস না। প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশ এখন চীন ও ভারতের দ্বৈরথে পড়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন আয়োজিত সর্বগ্রাসী দুর্নীতি ও রাষ্ট্রের গতিপথ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ওই দুই দেশের রশ্মি টানাটানিতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। অভিযোগ করেন, সরকারের লুটপাটে মানুষের ঘাড়ে ঋণের বোঝা বাড়ছে। আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এখনও দেশের মানুষ বেনজিরের অবস্থান জানতে পারেনি। যে বাংলাদেশ সরকার এখন চীন ভারতের এই দ্বৈরথে পড়েছে, মানে দুই দিক থেকে রশি টানাটানিতে, যার কোমরের মধ্যে রশি বাঁধা আছে তার তো কোমর ভেঙে যাওয়ার অবস্থা। বাংলাদেশে এখন এক্স্যাক্টলি এই অবস্থা। ক্রাইসিসটা সামগ্রিকভাবে এই সরকার কাটাতে পারবে না। হয় কেউ যে লুট যখন করতে থাকে তখন নিজের সম্পত্তি খেয়ে ফেলে। সরকার যখন সামগ্রিকভাবে বিরোধী দল দমনে থাকে, কেবলমাত্র পুলিশ কিংবা র্যাব ব্যবহৃত হচ্ছে অপোজিশনের বিরুদ্ধে তা না। আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তারাও কিন্তু অপোজিশনকে দুর্বল করার জন্য তাদের সমর্থকদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে যারা বিভ্রান্তি ছড়ায়, তাদের বিরুদ্ধে দেশের তরুণ পরিচালক, প্রযোজক ও নির্মাতাদের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবন মিলনায়তনে 2023-24 অর্থ বছরের জন্য নির্বাচিত চলচ্চিত্র নির্মাণের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথম কিস্তি হিসেবে প্রতিটি চলচ্চিত্রের জন্য মঞ্জুর হওয়া মোট অনুদানের 30% পাবেন প্রস্তাবকরা। এ সময় নির্বাচিত 20টি পূর্ণদৈর্ঘ্য, 6টি স্বল্পদৈর্ঘ্য ও 2টি প্রামাণ্যচিত্র চলচ্চিত্রের প্রস্তাবকদের হাতে চেক তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিনোদনের পাশাপাশি দেশ ও রাষ্ট্রের স্বার্থে চলচ্চিত্র নির্মাণ করতে হবে, শুধু ব্যবসায়িক স্বার্থে নয়। সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিলে, সরকারের কোনো বিচ্যুতি থাকলে, সরকারের কোনো ব্যর্থতা থাকলে অবশ্যই আপনারা তুলে ধরবেন, সমালোচনা করবেন, বিরোধিতা করবেন, কোনো সমস্যা নেই, আমরা শুনবো আপনাদের কথা। কিন্তু যারা মিথ্যা কথা বলে, অর্ধসত্য বলে মানুষকে বিভ্রান্ত করবে, দেশকে আত্মঘাতী একটা অবস্থায় নিয়ে যাবে, তাদেরও মুখোশ উন্মোচন করুন, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যতদিন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন না, ততদিন গণতন্ত্র মুক্তি পাবে না। বিকেলে চট্টগ্রাম বিএনপির সমাবেশে একথা বলেন তিনি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেন। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমেছি। যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, ততদিন গণতন্ত্র মুক্তি পাবে না। সব ধরনের রপ্তানিতে নগদ প্রণোদনা কমিয়ে গত 30 জুন বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলার প্রত্যাহার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বিটিএমএ।
সকালে রাজধানী পান্থপথে ইউটিসি ভবনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন। একই সাথে টেক্সটাইল শিল্পের জন্য যুগোপযোগী টেক্সটাইল পলিসি প্রণয়ন এবং ব্যাংক লোন পরিশোধের জন্য 1 বছরের গ্রেস পিরিয়ড প্রদানেরও দাবি জানান তিনি। এ সময় মোহাম্মদ আলী খোকন আরও বলেন, যে কোনো দেশের জন্য টেকসই শিল্প প্রতিষ্ঠায় প্রয়োজন শক্তিশালী নীতি সহায়তা ও প্রণোদনা। কোনো ধরনের বিকল্প ব্যবস্থা না রেখে নগদ প্রণোদনা যেভাবে কমানো হয়েছে তাতে দেশের টেক্সটাইল সেক্টরের সক্ষমতা কমবে বলেও মন্তব্য করেন বিটিএমএ প্রেসিডেন্ট। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাসেম কাসেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেল খানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিল্লে। আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাই গরে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হইছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে এক বেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।